সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে দেশ সন্ধ্যার আলোচনার বিষয় রেখেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের তফসিল। যে বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে পহেলা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, এমনটাই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পেয়েছে। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে এরই মধ্যে আমার অতিথিরাও যুক্ত হয়েছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন আমিরুল ইসলাম কাগুজি, সিনিয়র সাংবাদিক, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাদের দুজনকে স্বাগত জানাই। এবং যেমনটা বলছিলাম যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল, এবং এটি ছোট্ট একটা নিউজ দিয়ে আমি শুরু করি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। তিনি বলেছেন, সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, সুষ্ঠু নির্বাচন ও গণভোট কমিশন জাতিকে উপহার দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। অর্থাৎ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি আশ্বস্ত করছেন যারা ভোটার রয়েছেন তাদেরকে। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। অনেকগুলো বিষয়, অনেকগুলো ইকুয়েশন কিন্তু গত কয় মাসে এই ইলেকশনকে কেন্দ্র করে যুক্ত হয়েছে। এবারে নতুন দল রয়েছে, সেই নতুন দলের সংগঠনটিকে মানে তৈরি করারও একটা সময়ের ব্যাপার রয়েছে, সেই বিষয়টি আছে। শেষের দিকে এসে যে নির্বাচনের আমি যদি তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার কথা বলি, নভেম্বর তো শেষ, কাল থেকে ডিসেম্বর শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এই সময়ে এসে বেগম খালেদা জিয়া, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তিনি বেশ কয়েকটি আসনে কিন্তু প্রার্থীও হয়েছেন। জনাব তারেক রহমান সাহেবের দেশ এখনো ফেরা হয় নাই, তিনিও বিভিন্ন জায়গায় কিন্তু প্রার্থী হয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে মোটা দাগে যদি আমি চিহ্নিত করতে চাই, প্রবাসী ভোটাররাও তো আছে, অনেকগুলো ইকুয়েশন। কি করে প্রধান নির্বাচন কমিশনার বা সিএসি এখন পর্যন্ত আশা প্রকাশ করতে পারছেন যে এত স্বল্প সময়ের মধ্যে গণভোট এবং জাতীয় নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে পারবেন? ধন্যবাদ। প্রথমত, সময়টা স্বল্প নয়। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে 3 মাসের মধ্যে নির্বাচন করতে দেখেছি। সেই তুলনায় তো আগস্ট থেকে আগস্ট যদি 1 বছর ধরি, তারপরে আরও 4 মাস হয়ে যাচ্ছে, মানে 16 মাসের সরকার। নেপালে গণ অভ্যুত্থানের পর সেখানকার সরকার বলেছিলেন যে অভ্যুত্থান পরবর্তী সময় একটু সময় লাগবে, তারপরে তারা 6 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন। যখন সামনে একটা টার্গেট থাকে, তখন সেই টার্গেট অনুযায়ী কিন্তু কর্মপদ্ধতি তৈরি করতে হয়, কাজের উদ্দীপনা তৈরি হয়, বা কাজের গতি তৈরি হয়, কিংবা জবাবদিহি তৈরি হয়। নির্বাচন কমিশন প্রথমে একবার বলেছেন তিনি জুলাই মাসের মধ্যেই তারা নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে পারবেন। ফলে প্রশ্নটা নির্বাচন কমিশনের প্রস্তুতির নয়, প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক প্রস্তুতি। এখন নির্বাচন কমিশন যদি ভাবেন কোন রাজনৈতিক দল সক্ষমতা অর্জন করেছেন, কারা সংগঠনটাকে গুছিয়ে নিতে পেরেছেন কিংবা পারেননি, তাহলে তো সবসময় এই জটিলতাটা থাকবেই। কিন্তু নির্বাচন কমিশন কিংবা এই সরকার যদি প্রথমে একটা রোড ম্যাপ ঘোষণা করে দিতেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের নির্দিষ্ট একটা ম্যান্ডেট আছে, আবার নির্দিষ্ট একটা দায় আছে, আমরা নির্বাচিত সরকারের কাছে আমাদের ক্ষমতা হস্তান্তর করে দিয়ে জাতির যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা প্রাথমিক পদক্ষেপটা নিশ্চিত করে যাব। আমরা অন্তহীন সরকার নই। এবং ইতিমধ্যেই যে সমস্ত প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেই প্রশ্নের অনেকগুলো ক্ষেত্রে বলা ছিল এগুলোর উত্তর সব কিছু দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। যেমন ছোট ছোট বিষয় যেগুলোর সঙ্গে অর্থযুক্ত, সেগুলো প্রশ্ন আসলেই অন্তর্বর্তীকালীন সরকার বলছেন তার সঙ্গে তারা যুক্ত নেই। দেখুন, নন এমপিও শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এমপিও ভুক্তির জন্য। সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা অন্তর্ভুক্ত বা তাদের গ্রেডের জন্য আন্দোলন করছে। হাই স্কুলের শিক্ষকরা আন্দোলন করছেন। তার সঙ্গে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা, তারাও প্রায় 33 দিন ধরে রাস্তায় বসে আছেন। তখন সরকার বলে এগুলোর সঙ্গে তো আর্থিক প্রশ্ন যুক্ত, এগুলো আমরা কিছু করতে পারবো না। কত অর্থযুক্ত? 7,90,00,000 কোটি টাকার বাজেটে কত টাকা লাগবে এখানে? এই যে টিচাররা, এই যে শিক্ষকরা রাস্তায় বসে, আমরা প্রত্যেকটা সরকারের আমলেই দেখেছি যে শিক্ষকরা তাদের বেতন ভাতার দাবিতে রাজপথে বসেছে এবং সে সময় তারা মার খেয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে অনেক কিছু। এই সময়টা বা এই সুযোগটাতে
কে তো ওনারা কাজে লাগাতে পারতেন, যে যেহেতু এখন কোনো সেরকম ভাবে কোনো নির্বাচিত সরকার নাই, তাদের সদিচ্ছা থেকে তো এই কাজটা হয়ে যেত। সবার আগেই এটা করা উচিত ছিল যে তাদেরকে নিয়ে বসে যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বাজেট আছে এতটুকু, এই বাজেটের মধ্যে এই কাজগুলো করা সম্ভব, আমরা কাজটা শুরু করে দিয়ে গেলাম, কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার বাকি কাজটা করবেন। কিন্তু যে সংস্কার কমিশনগুলো হলো, সেখানে তো শিক্ষা কমিশন সংস্কারের যে বিষয়টি, সেটি তো সবচেয়ে অবহেলিত ছিল বলে আমরা জানি। শিক্ষা সংস্কারের কোনো কমিশনই করা হয়নি, প্রথমত এক। দ্বিতীয়ত আমরা কমিশনের কথা বলছি না, এখন বলছি যে তাদের সমস্যাটা দূর করা। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হলো তাদের সেই ম্যান্ডেটটা নেই, তাদের আর্থিক ইয়েটা নেই, কিন্তু এদিকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার ব্যাপারটা তাদের আছে। এগুলো হয় কি প্রশ্ন তৈরি করে যে কোন কাজটা আপনি করতে চান আর কোনটা কাজ করতে চান না। যেটা কাজ করতে চান সেক্ষেত্রে আপনার সক্ষমতার সমস্যা হয় না, যেটা করতে চান না সেখানে আবার অজুহাতেরও অভাব হয় না। তো এইখান থেকে কিন্তু সরকারের অ্যাটিটিউড সম্পর্কে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এক। 2 নম্বর, মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, তিনি কি আদৌ নির্বাচনটা দিতে চান? নির্বাচন দিতে চাইলে তো অনেক আগেই বলতেন। তিনি বারবার বলছেন নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে, কিন্তু একের পর এমন এমন ইস্যু তৈরি হচ্ছে যে ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন দেওয়ার কথাটা তার মুখের কথা, ঠিক মনের কথা নয়। এই জন্য অনেকেই দেখবেন সবসময় জিজ্ঞেস করে নির্বাচনটা কি হবে। আমি হয়তো সবশেষে জিজ্ঞেস করতাম এগুলো কেন হয়? মানুষ কিন্তু সবকিছু কার্যকারণ দিয়ে বোঝে, তার আগে মানুষ অনুমান করে নেয়, তারপরে সে ব্যাখ্যাটা করে। প্রথমে অনুমানটা, তারপরে ব্যাখ্যা দিয়ে সে কখনো যুক্তিসঙ্গত করে, কখনো ব্যাখ্যার কাছে অনুমানটা হেরে যায়, তখন বলে যে আগে যেটা অনুমান করেছিলাম অনুমানটা ঠিক নয়। কিন্তু যদি অনুমানের সঙ্গে ব্যাখ্যাটা মিলে যায় তখন আবার বলে আমি আগেই অনুমান করেছিলাম যে এইরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তো ফলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার উপরই নির্ভর করবে নির্বাচনটার কতটুকু সময় হবে, কিভাবে হবে। তবে নির্বাচন কমিশন অনেক আগেই বলেছিল তাদের যে সক্ষমতা আছে, তাদের যে ম্যান পাওয়ার আছে, তাদের যে বাজেট তারা অ্যালোকেট করতে বলেছিলেন, এবং তাদের নির্বাচনটা সুষ্ঠু করতে গেলে কোন কোন সেকশনের সহযোগিতা লাগবে এগুলো তারা বলেছিলেন। এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ আমরাও তো বসেছিলাম, সেখানে তারা বলেছেন দে আর অ্যাবল, ক্যাপাবল, উইদিন দ্য টাইম ফ্রেম তারা নির্বাচনটা করতে পারবে। আমরা সেটা দেখতে চাই, আমরা সেটা আসলেও দেখতে চাই। আমি চলে যেতে চাই আমিরুল ইসলাম কাগুজি আপনার কাছে, যে সবকিছু মিলিয়ে যদি নির্বাচনী পরিবেশের কথা বলি, আপনার কাছে যদি নির্বাচনী পরিবেশের কথা যে মানে জিজ্ঞেস করতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে চায়ের স্টল থেকে শুরু করে গ্রাম মানে প্রত্যন্ত অঞ্চলে এখন একটা নির্বাচনী হাওয়া বইছে। মানে সকলেই আশা করছে এবং সকলের প্রত্যাশা যে বহুদিন পরে আমরা একটা ইলেকশন দেখতে যাচ্ছি বা ইলেকশন দিতে যাচ্ছি। কিন্তু ইলেকশনের জন্য সবচেয়ে বড় অভিযোগ বরাবরের মতো প্রত্যেকটা ইলেকশনে যেটা আমরা দেখে এসেছি যে প্রধান রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড মানে সকলের জন্য সমান অধিকারের একটা অভিযোগ তুলে রেখেছে সব সময়। এবারে আপনি কি দেখছেন? আপনার কি মনে হচ্ছে সেই লেভেল প্লেইং ফিল্ড এখন বাস্তবায়িত হয়েছে বা আমরা এবার লেভেল প্লেইং ফিল্ডটা পাবো? আপনার কি মনে হয়? লেভেল প্লেইং ফিল্ড এইটা আপনি যদি মানে মোটা দাগে দেখেন, তো এই অন্তর্বর্তী সরকারের যেভাবেই বলুক না কেন, অন্তর্বর্তী সরকারের তো কোনো রকম এরকম আকাঙ্ক্ষা নেই যে পরবর্তীতে তারা সরকারে যাবে বা কোনো কিছু করবে। এইটা যখন না থাকে তখন কে জিতলো কে হারলো এটা তো তাদের মধ্যে আর কোনো কাজই করে না। কাজ যদি না করে তাহলে এখানে লেভেল প্লেইং ফিল্ড আমরা কাকে কিভাবে বলবো? বড় রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, তাদের নেতাকর্মীরা মাঠে থাকবে, তারপরে অপেক্ষাকৃত একটু ছোট দল বা জোট তারা মাঠে থাকবে, এবং মাঠকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু ওই সমস্ত দলগুলো যারা ক্ষমতায় যেতে চায়। তাই সেই ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড অন্তত অন্য যে কোনো সময়ের চেয়ে এবার ওই দাবিটা খুব বেশি আসবে না বা আসছে না, কিন্তু হয়তো ভাষা কিছু আসছে, কিন্তু আমরা মোটা দাগে বলতে পারি যে এই দাবিটা খুব বেশি জোরালো না। যেহেতু সবাই রাজনৈতিক দল এখন ওপেন ফিল্ড, কে কার ফিল্ডটা তৈরি করে দিবে এটা তো আর লেভেল তো আর করে দিতে পারবে না। যা আছে যে মাঠ আছে এই মাঠেই তাদেরকে খেলতে হবে, কোথাও উঁচু নিচু যেভাবেই হোক না কেন খেলতে হবে। আপনি যে কথাটা পরিষ্কার করে বলছেন যে এখন চা স্টলে বলেন, বাজারে ঘাটে হাটে মাঠে যেখানেই যান না কেন এখন রাজনীতি মানে ভোটই হচ্ছে একমাত্র আলোচনার বিষয়। তা যখন সারা দেশ ভোটের জন্যে উন্মুখ হয়ে থাকে তখন কিন্তু আর আপনি ওই অন্য কারোর উপরে দোষারোপ করে খুব সুবিধা করতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন তো বারবার বলে আসছে তারা যেভাবে কাজগুলো করে যাচ্ছে এগিয়ে নিচ্ছে তাতে তারা যথেষ্ট ক্যাপাবল।
আচ্ছা, এর মধ্যে আপনি আর একটা কথা বলছেন যে যেহেতু আমরা এখন নির্বাচন নিয়ে যত কথাই বলি না কেন, নির্বাচন একটা হবে, কারণ এই অন্তর্বর্তী সরকার তো আর অনন্তকাল থাকবে না, তারা একটা নির্বাচন দিবে। আর এই নির্বাচনের মধ্যেই আপনি একটা কথা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তিনি ইতিমধ্যে তাকে 3টা আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তো এটা ঠিক যে একটি রাজনৈতিক দলের নেত্রী এবং যিনি আসলে গৃহকোণ থেকে উঠে এসে তার সে জাতীয়তাবাদী দল বিএনপিকে গুছিয়ে নেওয়া, এরশাদের মতো একটি জগদ্দল পাথরের মতো স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য দীর্ঘ 9 বছর তিনি মাঠে থেকেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন এবং সেই সময় এরশাদের সঙ্গে আওয়ামী লীগের একটা আঁতাত হয়ে 86 একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও তিনি কিন্তু যান নাই, যে এই নির্বাচনটা সেই নির্বাচনটাও একটা পাতানো নির্বাচন হতে পারে বলেই তিনি ওটাকে প্রত্যাখ্যান করেছিলেন। এবং আমার পাশে এখন যিনি আছেন বাসদ সহ 5টা রাজনৈতিক দল কিন্তু তখন আওয়ামী লীগের সঙ্গে 15 দলের জোটে ছিল, তো তারাও বুঝতে পেরেছিল যে এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন এবং যদি এই নির্বাচনে এরশাদকে এই নির্বাচনে পার্টিসিপেট করা হয় তাহলে এরশাদের ক্ষমতার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হবে। এই জন্যে যান নাই এবং ওই সময় অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েই তিনি কিন্তু এগিয়েছিলেন এবং একেবারে পরবর্তীতে 88 তার মানে আরও 2 বছর পরে যে আরেকটা নির্বাচন হলো সেই নির্বাচনও তিনি বয়কট করেছিলেন, শুধু ওই একটাই কথা বলেছিলেন যে এরশাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না এবং এরশাদে একটা স্বৈরশাসক, সামরিক স্বৈরশাসককে যদি আমরা বৈধতা দেই বা তাকে কাজ করার আরও ক্ষমতা দেই তাহলে কোনো দিন এই দেশে গণতন্ত্র ফিরে আসবে না। সেই এরশাদকে হটানোর জন্যই তিনি যে কাজগুলো করেছিলেন সেই গণতান্ত্রিক আন্দোলন, আমরা বলে থাকি যে তিনি একজন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া, তিনি এখন আসলে মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কখনো কখনো তিনি যাচ্ছেন, আবার মোটামুটি চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে যান, আমরা এটাই প্রত্যাশা করি, এটাই আমরা কামনা করি, প্রার্থনা করি। গেল যে এবার কেয়ারের ওইখানে সব সারা দেশের মানুষ যে দেখা করেছেন, কিন্তু তিনি যদি ভোট করার মতো শারীরিক অবস্থাতে না থাকেন তবে সেক্ষেত্রে তার যে আসনগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে চিন্তা করা হবে? একটা বিরতি নেই জনাব কাগুজি, আমি একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যার সঙ্গে থাকুন। একবার দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা, সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় ফিরতে চাই। আলোচনার বিষয় ছিল ডিসেম্বরে 2য় সপ্তাহের তফসিল এবং এই তফসিল হচ্ছে আগামী যে আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচন আসছে সামনে, সেই বড় ইলেকশনটির তফসিল ঘোষণা হতে যাচ্ছে। একটা সত্যি আনন্দের কথা, একটা আমরা যদি সত্যি সত্যি এরকম দেখতে পাই যে ডিসেম্বরের 2য় সপ্তাহে তফসিল ঘোষণা হয়ে গেছে এবং ফেব্রুয়ারিতে প্রত্যাশিত নির্বাচন হয়ে যাচ্ছে, আমাদের জন্য আসলে খুবই আনন্দের সংবাদ। আমি রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এক্ষেত্রে এবার বিএনপিতে একটি দলকে একদম বাদ দিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু যদি বলি যে এখানে বিএনপি আছে, এনসিপি আছে, নতুন একেবারে বয়সে নবীন একটা রাজনৈতিক দল আছে, বিএনপি বয়সে প্রবীণ এবং সর্বপ্রবীণ একটা রাজনৈতিক দল আছে, এবং আরও বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দল আছে যারা নিজেদেরকে তৈরি করতে ব্যস্ত। কিন্তু বিএনপি এবং জামাত এই দুটি বড় রাজনৈতিক দল আজ প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে একে অন্যের সাথে একসাথে থেকেছে, তারা নির্বাচন করেছে, শরিক হয়েছে, জোট করেছে, সবকিছু একসাথেই তাদের ছিল। এমনকি বিএনপির জন্য জামাতের গাড়িতে বাংলাদেশের পতাকাও লেগেছে, এমনটাও আমরা বলেছি। এটা নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে। সেই দুটি রাজনৈতিক দল এখন মানে এতটাই প্রতিদ্বন্দ্বী যে তারা দুজনের নাম শুনতে চায় না, কাদা ছোড়াছুড়ির একটা রাজনীতি শুরু হয়ে গেছে। এই যে বিভিন্ন সভা সমাবেশে তারা যে বক্তব্যগুলো বাকবিতণ্ডাগুলো হচ্ছে, এগুলির মানে মূল ইলেকশনের আগে মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়বে না, সহিংস হবে না, সেই গ্যারেন্টিটা কে দিবে? রাজিকুজ্জামান রতন। আমাদের এখানে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা এবং নির্বাচন নিয়ে সহিংসতা দুটোই হাত ধরাধরি করে চলে। আমাদের কোনো নির্বাচনে পাওয়া যাবে না যে নির্বাচনের সহিংসতা হয়নি, আর এমন কোনো নির্বাচন পাওয়া যাবে না যে নির্বাচনের সবাই খুব উৎসাহের সঙ্গে নামেনি। কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে বারবার ধ্বংস করে ফেলা হয়েছে। যেমন 12তম নির্বাচনটাকে আমরা বলি নির্বাচনের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে আমি নির্বাচন করে, আবার ঠিক 13তম নির্বাচনে ওই 13তে কুফার দশা বলে সেরকম একটা দশা লেগেছে, এই কারণে নির্বাচনের
হবে কি হবে না, হলে কিভাবে হবে, কার সঙ্গে হবে, এরকম একটা সমস্যা তৈরি হয়েছে। এর পুরোটাই হচ্ছে নির্বাচনকালীন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে, অ্যাটিটিউডটা কি হবে তার উপর নির্ভর করে। আপনি যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন যে বিএনপির সঙ্গে জামাতের দীর্ঘদিনের ঐক্য, সেটা কি এখন ঐক্যের পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার রূপ নিয়েছে, নাকি এটা শুধুই রাজনৈতিক কৌশল? এটাও কিন্তু একটা প্রশ্ন আমার। বিষয়টা হলো যে কোনো ঐক্য নির্ভর করে কিন্তু লক্ষ্যটা কি তা নিয়ে। লক্ষ্যটা হচ্ছে এখানে ক্ষমতা দখল করা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। সেই ক্ষেত্রে কার হাত ধরবে আর কার সঙ্গে হাতাহাতি করবে এটা নির্ধারণ করে কিন্তু আসলে ওই ক্ষমতার জন্য কতটা সিট লাগবে তার উপর ভিত্তি করে। আর এমনি যদি রাজনৈতিক প্রশ্ন বলেন, রাজনৈতিক প্রশ্নে কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে তো অনেক পরে, স্বাধীনতার পরে। জামাতের তো 1942 সালে। জামাত পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, জামাত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল। এখন জামাত 1971 সালে যখন স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই সময় কিন্তু মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। ফলে সেদিক থেকে যদি বিবেচনা করি তাহলে স্বাধীনতার প্রশ্নে জামাতের এবং বিএনপির অবস্থান তো এক জায়গায় নয়। কারণ বিএনপি তো আফোল্ড করে জিয়াউর রহমানকে, বিএনপি মনে করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বিএনপি মনে করে জিয়াউর রহমানের নেতৃত্বেই জেড ফোর্স সংগঠিত হয়েছিল, এবং বিএনপি এটাও মনে করে যে মুক্তিযুদ্ধের পরে দেশটাকে মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে যাওয়ার জন্য জিয়াউর রহমানের ভূমিকা ছিল বিএনপির মনে করা। জামাত কি তা মনে করে? তারপরে বিএনপি এবং জামাত এক জায়গায় আসে কেন? আসে এই কারণে এসেছিল যে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করতে গেলে এই জোটটা একটা কার্যকর জোট হবে। কিংবা ধরুন ভোটের সমীকরণ, হ্যাঁ, যেমন ধরুন জামাত ইসলাম এটা বলে না তার এক সময় যে নারী নেতৃত্ব নাজায়েজ, কিন্তু 1991 সালে 90-এর অভ্যুত্থানের পরে 91 সালের নির্বাচনে সংসদে 2 জন নারী আসন পাওয়ার জন্য জামাত বিএনপির সঙ্গে একটা টাই করলো। তখন এরকম বলা হয়েছিল আপনারা না নারী নেতৃত্ব নাজায়েজ বলেছিলেন, তাহলে আবার এখনো যাচ্ছেন কেন? তখন একজন বলেছিলেন যে বড় শয়তানকে ঠেকাবার জন্য আমরা ছোট শয়তানের সঙ্গে হাত মিলিয়েছি। আচ্ছা, কিছুদিন পরে আবার দেখা গেল যখন জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনটা তুঙ্গে উঠল, ঠিক তখনই 1994 সালে আওয়ামী লীগের সঙ্গে আবার জামাতে ইসলাম কৌশলগত ঐক্য করলেন। মতিউর রহমান নিজামী, শেখ হাসিনা পাশাপাশি বসে কৌশলগত ঐক্য করলেন। এই কৌশলগত ঐক্যের কারণটা কি ছিল? বিএনপিকে ক্ষমতা থেকে নামাতে হবে, এবং 96 নির্বাচনের আগে সেই কৌশলগত আন্দোলনের মধ্য দিয়ে একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি হলো। আবার 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন বিএনপি ক্ষমতায় আসার পরে জামাত ইসলাম 2 জন মন্ত্রী পেলেন, তার মধ্যে একজন আবার শিল্পমন্ত্রীও ছিলেন, এবং তিনি আদমজি বন্ধ করার পরে তিনি আবার বললেন যে দেশ অজগরের হাত থেকে মুক্তি পেয়েছে। মানে যে আদমজি এক সময় আমাদের গর্ব ছিল, যে আদমজি আমাদের শিল্পের একটা প্রতীক ছিল, সেই আদমজি বন্ধ করে দেওয়াটাকে তারা বললেন অজগরের হাত থেকে মুক্তি পাওয়া। আচ্ছা, এবং সেই সময় তারা 2001 থেকে 2006 পর্যন্ত। আজকে দেখলাম একটা ফটোকার্ড, সেই ফটোকার্ডে তারা বলছেন 2001 সাল থেকে 2006 সালে যারা ক্ষমতায় ছিলেন তাদের সময় দেশ 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, সেই সময় তো ক্ষমতায় 2 জন মন্ত্রী জামাত ইসলামের ছিল। এখন মুশকিলটা হচ্ছে কি, আমাদেরকে রাজনীতিতে সবসময় প্রতিপক্ষকে সামনে রেখে ছড়ি ঘোরানো হয়, তলোয়ার ঘোরানো হয়, গুলি ছোড়া হয়। প্রতিপক্ষটা কে হবেন? যদি দেখা যায় যে যাকে নির্বাচনে হারাতে হবে তাকে হারানোর জন্য কার কার সঙ্গে হাত ধরতে হবে, হারানোর জন্য হাত ধরা, এইটা সবসময় কিন্তু আদর্শের উপর নির্ভর করে না। আমরা এই কারণে জামাত যদিও বলে যে তারা খুব নীতির সংগ্রাম করছে, কিন্তু জামাত এ পর্যন্ত যতগুলো রাজনৈতিক ঐক্য করেছে সবগুলো কিন্তু সেই নীতির জন্য নয়, তারা তাদের ক্ষমতার কাছে থাকবার জন্য। এবারও ধারণা করা হচ্ছে যে জামাত এমন কিছু একটা করতে। কাগজি ভাই একটা উল্লেখ করেছিলেন না 1986 সালের যে নির্বাচন আমরা বর্জন করলাম, সেই নির্বাচনে কিন্তু জামাতও গিয়েছিল, আওয়ামী লীগও গিয়েছিল, এবং সেই নির্বাচনে যাওয়ার পরে আবার আওয়ামী লীগ গিয়ে বলেছিল যে একটা মিডিয়া কু সংগঠিত হয়েছে। মানে আমি রাজিকুজ্জামান রতন নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরে আসবো, অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি আমিরুল ইসলাম কাগজি বিরতিতে যাবার আগে আমি তাকে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি কিনা, সেটি হলো যে
237টা আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই মনোনয়নের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের বিক্ষোভ হচ্ছে, মশাল মিছিল হচ্ছে এবং বলা হচ্ছে যে অনেক অযোগ্য প্রার্থীকেও এবার মনোনয়ন দেওয়া হয়েছে, অনেক যোগ্য প্রার্থীকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, ত্যাগীদেরকে বঞ্চিত করা হয়েছে, এমনটাই বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আসলে দলের মধ্যে শৃঙ্খলা আপনারা কতটুকু বজায় রাখতে পেরেছেন? জনাব কাগুজি, আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতিটা নিয়ে এসে অবশ্যই আপনার কাছে বিস্তারিতভাবে এই প্রশ্নটার উত্তর জেনে নেব। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের তফসিল ঘোষণা, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমি এখন আমিরুল ইসলাম কাগুজি আপনার কাছে চলে যেতে চাই, আপনার সাথে আলোচনায় যেতে চাই। সেটি হলো এই যে মনোনয়নগুলো দেয়া হচ্ছে এবং মনোনয়নগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে, বিক্ষুব্ধ হয়ে উঠছে নেতাকর্মীরা। অনেক দিন পর তারা নির্বাচন করতে চায়, নির্বাচনে অংশ নিতে চায়, সেসব জায়গায় বলা হচ্ছে যে অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়া হচ্ছে, অনেক মানে সবকিছু হারিয়ে ফেলেছে এমন নেতা যারা একটু আশাই ছিলেন যে এবার অন্তত তারা দলের একটা ভালো একটা জায়গাতে যাবেন, তাদেরকে দেয়া হচ্ছে না, অনেক অযোগ্য প্রার্থীকে দেওয়া হচ্ছে, মশাল মিছিল হচ্ছে। এইভাবে আসলে দলের মধ্যে শৃঙ্খলাটা কিভাবে বজায় রাখছে বিএনপি বলে আপনি মনে করছেন, আমিরুল ইসলাম কাগুজি? দেখেন, বিএনপি এবার সবচেয়ে বেশি আসনে তারা নির্বাচন করতে যাচ্ছে এবং করবে। তাদের গত 15-17 বছর ধরে তারা বাইরে আছে, আন্দোলন সংগ্রাম করছে, এর মধ্য দিয়ে অনেক ত্যাগী নেতা আছে, তারপরে অনেক যারা নির্বাচন করতে প্রস্তুত, আবার এমন আছে যে নির্বাচন করতে সক্ষম। এই অনেক বিষয় আছে, এই বিষয়গুলো বিশ্লেষণ করার পরেই কিন্তু তাদের মনোনয়নগুলো দেওয়া হয়েছে। এক এক আসনে আপনি দেখেন, বিএনপির এক এক আসনে 5-6 জন আছেন যারা মানে কনফিডেন্ট, একেবারে তারা নির্বাচন করলেই জিতে আসবেন, এরকম একটা অবস্থা আছে। এবং 5 জনেরই কিন্তু কন্ট্রিবিউশন আছে, 5 জনই মোটামুটিভাবে সক্ষম তারা নির্বাচনে পার্টিসিপেট করার জন্য। এখন কাকে বাছাই করবে? এই বাছাই করার ক্ষেত্রে তাদের মানে অনেক রকম হয়তো বা সংকট থাকতে পারে, কিন্তু তারেক রহমান যিনি এখন মূলত দলটাকে সাজিয়ে রেখেছেন, দলের সমস্ত একেবারে শীর্ষ পর্যায় থেকে শুরু করে গ্রাম পর্যায়ের একজন কর্মীর পর্যন্ত খোঁজ খবর নিয়ে রাখেন তিনি। তো তিনি এই বিষয়গুলো যখন করতে গেছেন, তখন ক্যান্ডিডেট যারা সম্ভাব্য ক্যান্ডিডেট তাদের ডেকে নিয়েও তিনি কথাগুলো বলেছেন। দেখেন, কাকে মনোনয়ন দিলাম এইটার দিকে কিন্তু আপনারা কেউ তাকাবেন না, বরং আপনাদের মনোনয়ন দেওয়া হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক, ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক, যেটা ওনারাও বলে মানে উনি বারবার বলতে চান। এই ঐক্যের প্রতীক হচ্ছেন আবার বেগম খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়া এই দলটির জন্যে দেখেন সংগ্রাম তো করেছেন, এবং বহুবার মানে শেখ হাসিনার কারাগারে মৃত্যুর মুখোমুখি চলে গেছেন, সেখান থেকে তিনি আবার ফিরে আসছেন। তো এই দলটার জন্য তো তার স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি। এখন তার দিকে তাকিয়ে হলো আপনাদেরকে এই কাজটা করতে হবে। তাকে যে 3টা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনি একটু আগে প্রশ্ন করতে যাচ্ছিলেন কেন দেওয়া হয়েছে, ওই একটাই যুক্তি হচ্ছে এইটাই যে তিনি শেষ বয়সে হলেও যেন দেখে যেতে পারেন যে তিনি সবসময় যতগুলো আসনে এই পর্যন্ত দাঁড়িয়েছেন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম নেই। 5টা আসনে বারবার জিতার পরে তাকেই শুধু কাটেল করার জন্যে ওই 3টা আসনে দেওয়া হয়েছে। তো তিনি হলেন ঐক্যের প্রতীক। অতএব তিনি যেহেতু এই ঐক্যের প্রতীক এবং যার ওনার যে সম্মান, যে শ্রদ্ধাবোধ মানুষের আছে ওনার প্রতি, এইটার দিকে তাকিয়েই বলা হয়েছে যে আপনারা অন্তত এই দিকটা ওনার যে স্যাক্রিফাইস, দলের জন্য যে স্যাক্রিফাইস, এইটা দেখেই আপনারা অন্তত ওই সব কিছু বিভেদ, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ সবকিছু আপনারা ভুলে যান, ভুলে যে ধানের শীষকে যদি আপনারা জিতাই নিয়ে আসতে পারেন, তাহলে বুঝবো যে বেগম খালেদা জিয়ার যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসের প্রতি আপনারা সম্মান দেখালেন, শ্রদ্ধা দেখালেন। ফলে এইটা কিন্তু বেশিরভাগই মেনে নিছে। হ্যাঁ, কিছু হয়েছে, আপনি বলতে পারেন যে অনেক জায়গায় আছে এখন
মশাল মিছিল হচ্ছে, বিক্ষোভ তাদের হচ্ছে, কি হবে? রাস্তায় তাদের কি হবে? তারা তো দলের বাইরে গিয়ে কাজগুলো না, করছে, তাদের কি হবে? তাদের বাইরে গেলে পরে এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ারও কিন্তু সময় শেষ হয়ে যায়। তো এর মধ্যেও আবার নতুন করে যদি সেই মানে যে হাতে গোনা বেশ কিছু আসন, এই আসনগুলো আবার এইগুলো নিয়ে দেখা যাবে যে একটা নতুন করে থার্ড পার্টি কোনো একটা দিয়ে, যেখানে কারোর কোনো রকম ফ্যাসিনেশন থাকবে না, অমুক প্রার্থী তার জন্য কাজ করবে বা কিছু, এইগুলো এরকম থাকবে না, এরকম একটা হয়তো ইনভেস্টিগেশন বা যাওয়ার একটা। অসংখ্য ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি। আসলে সময় স্বল্পতার জন্য আমি অনেক কিছু শুনতে পারি না, অনেক কিছু জানতে পারি না। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে সর্বশেষ কোশ্চেনটা রাখতে চাই, ছোট্ট কোশ্চেন এবং ছোট্ট উত্তর চাই। সেটা হলো যে এই যে মনোনয়নগুলো দেওয়া হয় নির্বাচনের ক্ষেত্রে, এবারে দেওয়া হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এগুলো আসলে কিসের ভিত্তিতে দেওয়া হয়? এগুলো মানে কাউকে ছোট করার জন্য দেওয়া হয়, নাকি কোনো মানে ভোটের বড় কোনো হিসেব আছে, জোটের কোনো হিসাব আছে, কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? মনোনয়নের প্রথম একটা উদ্দেশ্য থাকে যে জনগণের জনমতটাকে পক্ষে নিয়ে আসার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে ব্যক্তির একটা ভূমিকা থাকে, কাগজি ভাই যেমন বললেন প্রতীকের একটা ভূমিকা থাকে, রাজনৈতিক দলসমূহের একটা ভূমিকা থাকে। তো অনেক সময় হয় কি, চমক দেওয়ার জন্য কিছু প্রার্থী নির্বাচন করা হয়, যে যেই প্রার্থী চমক দিয়েই হয়তো ভোটারদেরকে আকৃষ্ট করতে পারবেন। যেমন ধরুন, আমরা গণ অভ্যুত্থানের সময় 24 জন রিক্সা চালক জীবন দিয়েছেন, আহত হয়েছেন অসংখ্য। তাদের ব্যাপারে খুব বেশি কিছু কি আমরা করিনি। কেন রিক্সা চালানোর মতো এত একটা কষ্টসাধ্য কাজ করতে হয়? বেকারত্ব তাদেরকে এই পেশায় ঠেলে দেয়, রাস্তায় কি ধরনের নির্যাতনের মুখোমুখি তারা হয়, সেগুলো কোনো কিছু বিবেচনা না করে যদি কোনো একজন রিক্সা চালককে আমি নির্বাচনে নমিনেশন দেই, তাহলে বুঝতে হবে এটা একটা চমক দেওয়ার জন্য। আবার নির্বাচনকে টাকার খেলা বানিয়ে ফেলেছে যখন, একজন উপদেষ্টা নিজেই বলছেন যে 10-20 কোটি টাকা তো লাগেই নির্বাচন করতে। তাহলে এখন যদি আমি দরিদ্র মানুষের একজন প্রতিনিধিকে নিয়ে আসি, টাকার খেলার নির্বাচন বন্ধ না করে তাকে নির্বাচনে দাঁড় করানো, মানে তাহলে নির্বাচনের খরচের টাকাটা কোথা থেকে আসবে, সে বিষয়ে কি ফয়সালা করলাম? তৃতীয়ত, যদি বলি যে নির্বাচন হচ্ছে আইনসভায় যাওয়ার জন্য, সেখানে আইন প্রণীত হবে, তো সেটার জন্য আমরা কি চাইবো না যে এমন মানুষরা সেখানে নির্বাচিত হয়ে যাক যারা একটা গণতান্ত্রিক সংস্কার করবেন, আইন নিয়ে আলোচনা করবেন, এবং সবচেয়ে বড় কথা একটা উচ্চতর নৈতিকতা ধারণ করবেন, যে পার্লামেন্ট জনগণের বাজেট অনুমোদন করে, যে পার্লামেন্টে আইন প্রণীত হয়, যে পার্লামেন্টে প্রণীত আইন দিয়ে আমাদের বিচার চলে, সেই পার্লামেন্টে যারা যাবেন তারা নিশ্চয়ই অতখানি দায়িত্বশীল হয়ে যাবেন। এগুলো সব কিছুকে বিবেচনা না রেখে বিভিন্ন সময় আমরা অনেককে মনোনয়ন দিতে চমক সৃষ্টি করতে চাই। হ্যাঁ, তাতে করে হয় কি, যাকে নিয়ে আসা হয় তারও মর্যাদা থাকে না, যারা নিয়ে আসেন তাদেরও মর্যাদা থাকে না, তারাও আসলে ব্যবহার করতে চান। আসলে এতে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা হয় না, বরঞ্চ মানুষকে তাক লাগিয়ে বোকা বানানোর একটা চেষ্টা হয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন এবং আমিরুল ইসলাম কাগজি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। নিশ্চয়ই নির্বাচনের আগে আবারও কোনো একদিন আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে শুনবো। দর্শক, এই ছিল আজকের মতো ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।